নোঙর কবি অজিত দত্তের রচিত। এই নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। সম্ভবত কবি অজিত দত্ত 1970 খ্রিস্টাব্দে তার শেষ লেখা এই সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত এই নোঙর কবিতাটি রচনা করেছেন। ক্লাস নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে তোমাদের আমি নোঙর কবিতাটি প্রতিটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি না কেটে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এই কবিতাটি কোথা থেকে কোন কোন লাইন থেকে প্রশ্ন হবে পরীক্ষায়, তাও আমি তোমাদের বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই চ্যানেলটি সুমিত টিউটোরিয়াল প্রচুর সাবস্ক্রাইবার করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে। বলছে নোঙর, অজিত দত্ত। এবার নোঙর কথার অর্থ কী আমাকে তা আগে জানতে হবে। নোঙর বলতে আমরা সাধারণত বুঝি লোহার শিকল বা লোহার যে অঙ্কুশ টাইপের থাকে না, নদীর পাড়ে নৌকাকে বেঁধে রাখার জন্য, ঠিক ওরকম। অর্থাৎ মাঠে যেমন গরু ছাগল বেঁধে রাখার জন্য যে খুঁটি ব্যবহার করা হয়, বাঁশের খুঁটি, কাঠের খুঁটি ব্যবহার করা হয়, ওরকম নৌকাকে বেঁধে রাখার জন্য একটা নোঙর লোহার অঙ্কুশ বিশেষ এক দণ্ড ব্যবহার করা হয়। তোমাদের বইয়ে 35 পৃষ্ঠায় দেখো উপরে যে চিত্রটি দেওয়া আছে, ছবিটি, ওখানে একটা লোহার অঙ্কুশ বিশেষ দেওয়া আছে, ঠিক ওরকম দেখতে হয় নোঙর। তাহলে নোঙর কথা বুঝলাম আমরা নোঙরটি কী। তাহলে এইখানে বলছে লেখক অজিত দত্ত নোঙর কবিতায় বলছে, এই লেখক অজিত দত্ত নোঙর কবিতায় বলেছেন যে মাঝি একটা উচ্চ আকাঙ্ক্ষিত একটা মাঝি, সে পাড়ি দিতে চায় কোথায়, দূর সিন্ধু পাড়ে, কিন্তু তার নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ নৌকাটি বাধা পড়ে রয়েছে কোথায়, তট মানে তটের কিনারে, পাড়ে তার বাধা, নদীর পাড়ে বাধা পড়ে আছে। সারা রাত মিছে দাঁড় টানি, অর্থাৎ সে সারা রাত ধরে দাঁড় টানছে, কিন্তু সে দাঁড় টানাটা মিথ্যে। জোয়ারের ঢেউ ফুলে ফুলে ওঠে, জোয়ারের জল যেন ফুলে ফুলে উঠছে, কিন্তু সেই জোয়ারের জলে তার নৌকাটিকে কিন্তু কোনো রকম হেলাতে পারছে না। এই তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে, অর্থাৎ এই তরিতে মাথা ঢুকে তারাগুলি যেন, তারার দিকে আগের দিনে কী হতো যে তারাকে লক্ষ্য করে দিক নির্দেশ করতো, শুকতারাকে সাধারণত ব্যবহার করা হতো। এখানে তাই বলছে এই তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর আসে ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ তার জোয়ারের পর ভাটা হয়। কিন্তু লেখকের যে বাণিজ্য তরি তা নাড়াতে পারে না। জোয়ার ভাটার বাধায় তটের কাছে আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। অর্থাৎ এই দ্বারা কী বোঝালাম, যে আমরা কি বুঝতে পারলাম যে লেখকের যাত্রীবাহী নৌকা নয়, লেখকের নৌকাটা কি একটা বাণিজ্য তরি নৌকা, অর্থাৎ যার মধ্যে ব্যবসা জিনিসপত্র বা মালপত্র থাকে, তাকে বাণিজ্য তরি বলা হয়। তাই লেখকের নৌকাটিও এখানে বাণিজ্য তরি। লেখক যে নৌকাটি উল্লেখ করেছেন তা একটা বাণিজ্য তরি নৌকা, যাত্রীবাহী নৌকা নয়। বলছে যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙর কাছি বাঁধা, বলছে নোঙরের কাছি বাঁধা তবু নৌকা চিরকাল। বলছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে, যতই দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। অর্থাৎ পাল বলতে কি, দেখবে নৌকার মধ্যে একটা হাওয়া আটকে রাখার জন্য একটা কাপড় টানানো হয়, কাপড় টাইপের, চাদর টাইপের একটা টানানো হয়, তাই বলছে ওকে পাল বলা হয়। ওকে হাওয়া টেনে নৌকাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই বলছে যে আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে, যতই না দাঁড় টানি, দাঁড় যতই আমি টেনে যাই, হাল যতই টেনে যাই, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙর কাছি বাঁধা তবু নৌকা চিরকাল। নোঙরের কাছি বাঁধা অর্থাৎ কি, আমি যতই দাঁড় টানি, যতই নৌকায় পাল বেঁধে রাখি না কেন, নৌকা কোনো মতেই সামনের দিকে যেন এগিয়ে যাচ্ছে না। কেন কি, এর কারণ নৌকাটি বাধা পড়ে আছে তটের কিনারে,
তবু বলছে বাধা তবু এই নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, যেটা নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরের গর্জনে কেঁপে কেঁপে ওঠে। স্রোতে বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। অর্থাৎ যতই লেখক তারার দিকে দিক নির্দেশ করে নৌকাটি আগিয়ে নিয়ে যেতে চায়, ততই তার নৌকা ওখানেই বাধা পড়ে থাকে। কেন নৌকাটি বাধা পড়ে আছে কোথায়? তটের কিনারে। বলছে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে হবে সপ্ত সিন্ধু পার। লেখক এই বাণিজ্য তরি নিয়ে কোথায় যাবে? 7টা সমুদ্র পার করে সপ্ত সিন্ধু পারে যাবে। কিন্তু তার আশা আকাঙ্ক্ষা সব যেন মিছে। কেন? তার নৌকাটি বাধা পড়ে আছে তটের কিনারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দ্বার টানি। লেখক বলছে তার নোঙর কোথায় তটের কিনারে বাধা পড়ে আছে, তবু লেখক দ্বার টানে, যেন মিছে দ্বার টানে। তাই বলছে এখানে লেখক সারা রাত মিছে দ্বার টানে। এখান থেকে প্রশ্ন হয় যে কেন দ্বার টানাকে মিছে বলা হয়েছে। তারপরে ভাসে ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটার তটের কিনারে আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। এই লাইনগুলো থেকে প্রশ্ন হবে। তারপর বলছে নোঙরের কাছে বাধা তবু চিরকাল, স্রোতের মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে। এই লাইন থেকে প্রশ্ন হবে। তারপর ততই বিরামহীন এই দ্বার টানাকে বিরামহীন বলা হয়েছে কেন? প্রশ্ন হবে। বলছে তরি ভরা নৌকো নিয়ে পাড়ি দিতে হবে সপ্ত সিন্ধু পার। অর্থাৎ এই কবিতাটি একটা কিন্তু কল্পপ্রবণ কবিতা। অর্থাৎ আমাদের বাস্তব জীবনের সাথে এই কবিতাটার একটা মিল লেখক উল্লেখ করেছেন। কি বলেছেন? আমাদের যারা আমরা একটা সংসার জীবনে আবদ্ধ, সংসার জীবনে যখন বাধা পড়ে যাই, তখন আমরা শত চেষ্টা করলেও যত ইচ্ছাই থাকুক না কেন কোথাও যাওয়ার বা কোথাও কিছু করার, কিন্তু আমরা তা করতে পারি না। সংসারে বাধা বন্ধনে যখন আবদ্ধ হয়ে যাই, তখন আমাদের সমস্ত ইচ্ছা যেন ওখানেই স্তব্ধ হয়ে যায়। তাই লেখক বলেছেন নোঙর কবিতার সাথে আমাদের বাস্তব জীবনকে মিলিয়ে দিয়েছেন। বলেছেন যেমন নৌকা, যেমন লেখক এখানে মাঝির ইচ্ছা কি? 7টা সমুদ্র পাড়ি দিয়ে সে বাণিজ্য তরি নিয়ে এগিয়ে যাবে, কিন্তু সে যেতে পারছে না। কেন কি? তার নৌকা পাহাড়ের তটের কিনারে বাধা পড়ে আছে। তেমনি আমাদেরও যত ইচ্ছা থাকুক না কেন, আমরা যেন কোনো মতেই সামনে এগিয়ে যেতে পারি না। কারণ কি? বা কোনো ইচ্ছা পূরণে সক্ষম হই না, কারণ আমাদের জীবন সংসার বন্ধনে আবদ্ধ। তাই লেখক নোঙর কবিতার মাধ্যমে আমাদের বাস্তব জীবনের কথাই উল্লেখ করেছেন। আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটি সুমিত টিউটোরিয়াল। সবাই ভিডিও ফলো করবে, প্রতিটি নোটিফিকেশান অল করে রাখবে। আমি তোমাদের ক্লাস 9-এ প্রতিটি গল্পই তোমাদের বুঝিয়ে দেবো। প্রতিটি লাইন ধরে ধরে যে কোনো গল্প আমি বুঝিয়ে দেবো।